আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি যে আপনি শান্তভাবে বসে আছেন, হঠাৎ করে পৃথিবী ঘোরা বন্ধ করে দিল। ১ সেকেন্ডের মধ্যেই কি হবে? কত কিছু ঘটতে যাবে? একটা কথা বলি। প্রথমেই আপনি ১ সেকেন্ডের মধ্যে ১০০০ মাইল গতিতে ছিটকে পড়বেন। বিশ্বাস করেন এটা হবে জাস্ট শুরু। এরপরে আরও যে কত কিছু ঘটবে চলুন দেখে আসি। আমরা সাধারণত পৃথিবীর ঘূর্ণনের গুরুত্ব বুঝি না। কিন্তু এই ঘূর্ণনই আমাদের দিন-রাত তৈরি করে, আবহাওয়া নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখে। পৃথিবী তার এই ঘূর্ণন যদি হঠাৎ একদিন বন্ধ করে দেয় তাহলে কি কি ঘটবে? সহজভাবে বুঝিয়ে বলছি। আমাদের এই পৃথিবী সবসময় ঘুরছে, এটা কম বেশি আমরা সবাই জানি। আপনি, আমি, ঘর, গাছ সব কিছু এই পৃথিবীর উপরে যাই আছে তা সবই পৃথিবীর এই গতির সাথেই ঘুরছে। এবং সেটা ঘুরছে কোথায়? বিষুবরেখায় প্রায় ১৬০০ কিলোমিটার পার আওয়ার। তার মানে প্রতি ঘন্টায় ১৬০০ কিলোমিটার বেগে আমি, আপনি সবাই পৃথিবীর সাথে সাথে ঘুরছি। এখন হঠাৎ করে যদি পৃথিবী থেমে যায় তাহলে কি হবে? আপনি আমি কিন্তু থামবো না, কারণ আমার আপনার শরীর সেই আগের যে মোমেন্টাম আছে এটাই ধরে রাখবে। এই ধরেন আপনি লোকাল বাসে চড়ছেন, বাসটা হঠাৎ করে ব্রেক করলো, আপনি সামনের দিকে ঝুঁকে যান, কারণ আপনার শরীর আগের গতিতে থাকতে চায়। হঠাৎ করে বাস যখন থেমে যায় তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। তাহলে পৃথিবী যদি থেমে যায় তাহলেও আমাদের সাথে এই জিনিসটাই ঘটবে। কি হবে? আপনি আমি পূর্ব দিকে ছুটতে থাকবো এবং সেটার গতি হবে কত জানেন? ওই ১০০০ কিলোমিটার পার ঘন্টা। ফলে সকল মানুষ পৃথিবীতে ছিটকে পড়বে, বিল্ডিং, গাছ, গাড়ি, বাড়ি সব কিছু উড়ে যাবে, বিশাল ধ্বংসযজ্ঞ শুরু হবে। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা মহাকাশে ছিটকে যাব না? উত্তরটা হলো না, কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ তখনও কাজ করবে, যেটাকে আমরা গ্র্যাভিটি বলি। এটা আপনাকে নিচের দিকে টেনে রাখবে, তাই আপনি কখনোই আকাশে উড়ে গিয়ে মহাকাশে চলে যাবেন না, বরং মাটির উপরেই ভয়ঙ্করভাবে ছিটকে পড়বেন। এখন প্রশ্ন আসতে পারে যে এটাতে কি মৃত্যু নিশ্চিত? আসলে এই প্রশ্ন আসারই কথা না, কারণ ১০০০ কিলোমিটার পার আওয়ারে আপনার যদি কারোর সাথে ধাক্কা লাগে তাহলে সবকিছু চুরমার হয়ে যাবে। তারপরে হচ্ছে চারপাশে শুধু তো আপনি একা উড়বেন না, অন্যান্য জিনিসপত্রগুলো এভাবে ছুটতে থাকবে, পুরো পরিবেশ হয়ে যাবে ফ্লাইং ডেথ জোন। সুতরাং বাঁচার সম্ভাবনা থাকবে না বললেই চলে। এবার চলুন দ্বিতীয়ত কি ঘটতে পারে সেটা দেখি। গ্লোবাল স্ট্রম এবং অ্যাটমসফিয়ারের বিশাল একটা চেঞ্জ আসবে। এই অংশটা বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পৃথিবী শুধু তো সে নিজে ঘুরছে না, আমাদের সাথে নিয়ে ঘুরছে, সেই সাথে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে তাকেও সাথে নিয়ে ঘুরছে। আর এই কারণেই পৃথিবী বন্ধ হয়ে গেলে গ্লোবাল স্ট্রম তৈরি হবে। কিভাবে? পৃথিবীতে ঘুরছে, বাতাসও সেই ঘূর্ণনের সাথে একই গতিতে চলছে বিষুবরেখায় ১০০০ কিলোমিটার পার আওয়ারে। এখন হঠাৎ করে যখন পৃথিবী থেমে গেল, তার মানে পৃথিবীর সারফেস, মাটি, এটা থেমে গেল, কিন্তু বাতাস তো আর থামে নেই। আর এই বাতাস যখন থামে নেই তখন পুরো বায়ুমণ্ডল পুরনো গতিতে চলতে থাকবে। ফলে বিশাল একটা ঘর্ষণের তৈরি হবে, বায়ুমণ্ডলিক ঘর্ষণ। তাতে কি হবে? বাড়ি ঘর ভেঙে যাবে। কারণ দেখেন, সাধারণত আমাদের যে ঝড়গুলো হয় সেগুলো ১৫০ থেকে ২০০ কিলোমিটার পার আওয়ারে চলে, তাতেই অনেক সময় অনেক গাছ, বাড়ি ভেঙে পড়ে যায়। তো সেখানে যদি ১০০০ কিলোমিটার পার আওয়ারে বাতাস ছোটে তাহলে অনেক বড় বিল্ডিংও হয়তো ভেঙে যাবে, প্রকৃতি ধ্বংস হবে, গাছ উপড়ে যাবে, পাহাড়ের ঢাল ভেঙে পড়বে, মাটি ক্ষয় হয়ে যাবে, সব কিছু উড়ে যাবে, গাড়ি, ট্রেন, বিমান সব কিছু। ছোট জিনিসগুলো মিসাইলের মতো উড়বে। এখন শুধু তো স্থলের কথা বললাম, সমুদ্রও কিন্তু শান্ত থাকবে না। বাতাসের কারণে বিশাল ঢেউ তৈরি হবে, পরে সেটা সুনামিতে রূপ নিতে পারে। তবে একটা বিষয় হলো, এই ঝড় চিরস্থায়ী হবে না, ধীরে ধীরে ফ্রিকশন কমবে এবং এর কারণে বাতাসও থেমে যাবে। কিন্তু এই যতটুকু সময় থাকবে সেই সময়টুকুই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো এবারে আসি যে মেগা সুনামি কিভাবে হতে পারে। পানি পৃথিবীর উপরেরই একটা অংশ, সাগর বা নদী যাই বলি, সবই একই গতিতে ঘুরছে পৃথিবীর সাথে। এখন হঠাৎ করে যদি পৃথিবীর এই সারফেসটা লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন সমুদ্রের পানি কিন্তু তার আগের গতিটাই ধরে রাখবে। তার মানে এই সমুদ্রের পানিও কিন্তু সেই ১০০০ কিলোমিটার পার আওয়ারে ঘুরতে থাকবে। ফলে কি হবে? পানি একটা বিশাল ঢেউয়ের তৈরি হবে, পুরো সমুদ্রের পানির সামনে ধাক্কা খাবে। ফলে কি তৈরি হবে? ১০০ থেকে ৫০০ ফিট উঁচু ঢেউয়ের তৈরি হবে। সাধারণ যে সুনামিগুলো হয় তা কিন্তু ৩০ থেকে ১০০ ফিটের মধ্যে। এবার ভাবুন যে ১০০ থেকে ৫০০ ফিট উচ্চতার ওয়েভ কি পরিমাণ বিপর্যয় টেনে নিয়ে আসবে। সারা পৃথিবীর উপর দিয়ে পানি
পানি থেমে থাকবে না, পুরো গতিতে স্থলভাগের উপর থেকে গড়িয়ে পড়বে। ফলে কি হবে, উপকূলীয় শহর যা থাকবে সব মুহূর্তেই ডুবে যাবে এবং ভেতরের দেশগুলোতে পানি ঢুকে পড়বে। কিছু সময়ের জন্য পৃথিবীকে দেখলে মনে হবে এটা আসলে মাটির কোনো অস্তিত্ব নেই, পুরাটাই একটা পানির গ্রহ। বিশাল এলাকা পানির নিচে ডুবে যাবে এবং বাঁচার জায়গা থাকবে না বললেই চলে। এই ধরেন আপনি একটা বালতিতে পানি নিয়ে ঘোরাচ্ছেন, হঠাৎ যদি বালতি থেমে যায়, পানি কি হবে? ছিটকে পড়ে যাবে। পৃথিবীর ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটবে এবং এই পানিগুলো কি হবে, ওইভাবে উপচে পড়বে বালতির পানির মতো, তবে তার স্কেলটা হবে 1000 গুণ বড়। এবং এখন প্রশ্ন আসে যে কেন এটা এত মারাত্মক। একটা হলো যে পানির তো আসলে একটা ওজন আছে, তার সাথে যুক্ত হবে 1000 কিলোমিটার পার আওয়ার গতি, যেটা একটা ভয়ঙ্কর শক্তির রূপ নেবে। ঢেউ শুধু ভাসাবে না, ধ্বংস করে দিবে, যেহেতু প্রচন্ড শক্তির একটা ধাক্কা দিবে এবং সেই সাথে বিল্ডিং, গাছ, মানুষ সবকিছু সুইফট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আরো গভীর যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু কথা বলি। পৃথিবীর এই সারফেসটা কি আসলে আস্ত থাকবে এত বড় একটা ঘটনা ঘটার পরে? নিশ্চয়ই থাকবে না। এটা হবে কিভাবে? আমরা সবাই জানি মোটামুটি যে পৃথিবীর ভেতরের গঠন টেকটনিক সিস্টেম বা কিছু প্লেট দিয়ে তৈরি। এখন এই উপরিভাগের যে সারফেসটা সেটা কিন্তু একটা টুকরা না, অনেকগুলো টেকটনিক প্লেট দিয়ে তৈরি এবং এই প্লেটগুলো ধীরে ধীরে নড়ে এবং এই প্লেটের নিচে কি আছে? গরম তরল লাভার মতো জিনিস, যেগুলো মাঝে মাঝে নাড়াচাড়ার কারণে ভূমিকম্প তৈরি হয়, আগ্নেয়গিরি আসে, তারপরে হলো পাহাড় তৈরি হয়। এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। এখন পৃথিবী যখন হঠাৎ থেমে যাবে, তখন যে সমস্যাটা হবে, উপরের এই অংশ হঠাৎ কিন্তু থেমে যাবে, কিন্তু ভিতরের যে তরল বা সেমিসলিড যে বিষয়গুলো থাকবে সেগুলো কিন্তু আগের মোমেন্টাম নিয়ে নড়তে শুরু করবে। ফলে কি হবে, একটা ম্যাসিভ স্ট্রেসের তৈরি হবে, চাপ পড়বে এই সারফেসের উপরে। আর যখন এই চাপটা পড়বে তখন শুরু হবে সুপার ভূমিকম্প। প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খাবে, ফল্ট লাইন হঠাৎ করে ছিঁড়ে যাবে, ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প তৈরি হবে, পুরো শহর ধসে যাবে। শুধু কি তাই, আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটবে, প্লেটের ফাঁক দিয়ে ম্যাগমা বা লাভা বের হয়ে আসবে। চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় একসঙ্গে অনেক আগ্নেয়গিরির বিস্ফোরিত হবে। আগ্নেয়গিরিগুলো চুপচাপ থাকবে না, সেখান থেকে কি বের হয়ে আসবে? গলিত পাথর, লাভা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর বুকে, জমি পুড়ে যাবে, যার ফলে যা যা বাকি থাকবে ওই স্ট্রোমের পরেও সেসব কিছুও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আকাশ ঢেকে যাবে আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোঁয়া, ছাই আর গ্যাসে। পুরো আকাশ হয়ে যাবে কালো, সূর্যের আলো কমে যাবে। শুরুর দিকে যে সুনামি হবে, স্ট্রোম হবে, সেখান থেকেও যদি কেউ বেঁচে যায়, এই ফেসে আসলে কেউ আর বাঁচতেই পারবে না, কারণ মাটি নিজেই তো স্টেবল থাকবে না, নিচ থেকে আগুন বের হচ্ছে, উপরে বিষাক্ত গ্যাস, কোনো প্রাণের অস্তিত্ব থাকা আসলে তখন সম্ভব হবে না। তারপরে যে ভয়ঙ্কর জিনিসটা হবে সেটা হলো, পৃথিবী যেহেতু ঘোরা বন্ধ করে দিবে, ফলে একটা দিন হবে একটা বছরের সমান। কি খটকা লাগছে তো, একটু বুঝাই বলি। পৃথিবীর এই ঘূর্ণন কিন্তু দুই রকমের। একটা হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের উপরে ঘোরে, যেটাকে আমরা রোটেশন বলি, এবং এটা প্রতিদিন 24 ঘন্টা মিলিয়ে সে একবার ঘুরতেছে। আর একটা হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, যেটাকে আমরা রিভলিউশন বলি। নিজ অক্ষে যে ঘোরে তার ফলে হচ্ছে দিন এবং রাত হয়, যেটা মিলে 24 ঘন্টা হয়। এই কারণেই সকালে সূর্য ওঠে, দিন হয়, আবার রাতের বেলায় অস্ত যায় এবং অন্ধকার নেমে আসে। যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয়, তাহলে সেই রোটেশন কি হবে? 24 ঘন্টার যে রোটেশন, এটা হয়ে যাবে জিরো। কিন্তু পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতো সূর্যের অক্ষে, সেটা কিন্তু চালু থাকবে। ফলে কি হবে, পৃথিবীর যে ঘূর্ণনের ফলে সূর্যের সকালে ওঠা বিকেলে নামা, এটা বন্ধ হয়ে যাবে। সুতরাং পৃথিবীর এক পাশ থাকবে সূর্যের দিকে মুখ করে আর অন্য পাশ থাকবে অন্ধকারে। তাহলে কি হলো, পৃথিবীর সূর্যকে একবার ঘুরতে লাগবে হচ্ছে 365 দিন, আর এই ঘোরার সময় ধীরে ধীরে আলোর অবস্থান বদলাতে থাকবে। ফলে এক জায়গাতে 6 মাসের মতো সূর্যের আলো থাকবে, অপর পাশে থাকবে অন্ধকার। এখন এতে আসলে সমস্যা কি হবে? সমস্যা হবে, যেহেতু একদিকে 6 মাস ধরে সূর্যের আলো একটানা পড়বে, তখন ওই জায়গার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাবে, পানি ফুটতে থাকবে, মাটি শুকিয়ে যাবে, পুরো চৌচির একটা অবস্থা থাকবে। অপর পাশে যেহেতু সূর্যের আলো পৌঁছাবে না, সুতরাং সেখানে থাকবে হিমশীতল ঠান্ডা। সূর্যের আলো নেই, সব ঠান্ডা হয়ে যাবে, বরফ জমে যাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু এই জায়গাটাতেও একটা আশার আলো থাকতে পারে। সেটা কি? দুই জায়গার মাঝামাঝি একটা জায়গা, না থাকবে পুরো দিন, না থাকবে পুরো রাত, যেটাকে হচ্ছে টুইলাইট জোন বলা হয়। এখানেই তাপমাত্রা সবচেয়ে সহনীয়। মানুষ থাকলে বা কোনো প্রাণী যদি থাকে, হয়তো এখানে বেঁচে থাকার একটা চান্স থাকবে। যেহেতু পৃথিবী ঘুরবে না, তাই কুল হয়ে যাওয়ার বা কুল ডাউন হওয়ার করার কোনো সুযোগ থাকবে না। তাই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকবে, যেহেতু অনেক ধাতব পদার্থও থাকবে। প্রত্যেকটার স্ফুটনাঙ্ক ওইভাবে তাপমাত্রা হয়তো বাড়তে থাকবে, তাপ জমতে থাকবে, দিন দিন টেম্পারেচার বাড়তেই থাকবে ওই এলাকার। 6 মাস যে সাইডটাতে রাত থাকবে, সূর্যের আলো সেখানে তো পড়বেই না, প্রতিনিয়ত তাপমাত্রা সেখান থেকে কমতে থাকবে, সবকিছু জমে
বরফ হয়ে যাবে। আর তখন কি হবে? পানি বরফ হবে, গাছপালা মারা যাবে, বাতাস অনেক ঠান্ডা হয়ে যাবে। এখন দিনের দিকে পানির বাষ্প হয়ে আকাশে উঠবে, অপর প্রান্তে ঠান্ডা এলাকায় গিয়ে বরফ বা বৃষ্টি হয়ে ঝরে পড়বে। ফলে একদিকে শুকনো মরুভূমি হয়ে যাবে আর অন্যদিকে বরফের স্তূপ জমবে। গাছপালা ফটোসিনথেসিস করতে পারবে না অতিরিক্ত তাপমাত্রা অথবা একদমই নিম্ন তাপমাত্রায়। পানির সাইকেল ভেঙে যাবে, হিউম্যান এবং অ্যানিম্যাল বডি সার্ভাইভ করতে পারবে না এবং ইকোসিস্টেম টোটালি কোলাপস হয়ে যাবে। ফলে কি হবে? যে খাবারের অভাব দেখা দিবে, গাছপালা বাঁচবে না, ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে, ফুড চেইন টোটালি ধ্বংস হয়ে যাবে। আর সেই সাথে হিউম্যান বডি বা অন্যান্য প্রাণীদের যে 24 ঘন্টার দিন রাতে অভ্যস্ত থাকা বা বডি ক্লক যেটা, সেটা নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, তাহলে কি জীবের বা জীবনের কোনো অস্তিত্ব থাকবে না? এই রকমের প্রতিকূল পরিবেশেও জীবনের অস্তিত্ব থাকতে পারে। সেটা কোথায়? খুবই মাইক্রোবস যারা, ক্ষুদ্র জীব যারা একদম সিম্পল স্ট্রাকচার এক্সট্রিম পরিবেশেও সার্ভাইভ করতে পারে। উদাহরণস্বরূপ গরম পানির ঝর্ণা অথবা বরফের নিচে অথবা অ্যাসিডিক পরিবেশেও যে সকল প্রাণী বেঁচে থাকে, অথবা সমুদ্রের খুব গভীর জায়গায় কিছু গরম পানির উৎস আছে, হাইড্রোথার্মাল ভেন্টস, সেখানের যে প্রাণীরা থাকে তারা হয়তো বেঁচে যাবে। এবং সূর্যের আলো যাদের লাগে না, নিজেরাই খাবার তৈরি করতে পারে, তাদের ক্ষেত্রে দিনরাত নষ্ট হয়ে যাওয়া অথবা কি ভূমিকম্প কি হলো না হলো, এগুলো হয়তো খুব বেশি একটা প্রভাব পড়বে না। আর মানুষের জন্য একমাত্র হোপ হবে ওই প্রথমে বলেছিলাম যে টুইলাইট জোন। সেই টুইলাইট জোন একটা ভরসা হয়তো থাকতে পারে মানুষ সহ অন্যান্য প্রাণীদের, যেখানে সূর্যের আলো পুরোপুরি উঠছেও না, ডুবছেও না, অথবা পুরোপুরি দিনরাত কিছুই হবে না। ম্যাগনেটিক ফিল্ড কোলাপস করবে। এই অংশটা বোঝার জন্য আপনাকে একটু চৌম্বক ক্ষেত্র কিভাবে কাজ করে বুঝতে হবে। পৃথিবীর চারপাশে একটা অদৃশ্য ঢাল আছে, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। এটা আমাদের রক্ষা করে সূর্যের ক্ষতিকর রেডিয়েশন থেকে, দেন হচ্ছে কসমিক রেডিয়েশন থেকে। এটা অনেকটা পজিটিভ শিল্ডের মতো। এটা তৈরি হয় কিভাবে? পৃথিবীর ভিতরে আছে আউটার কোর বা গলিত লোহা। এই লোহা সব সময় ঘুরছে, প্রবাহিত হচ্ছে। এই মুভমেন্ট থেকেই তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। এখন ধরুন যে কোরও থেমে গেল, মানে মোল্টেন আয়রন আর নড়বে না, কোনো ইলেকট্রিক কারেন্টও তৈরি হবে না, ফলে ম্যাগনেটিক ফিল্ড কোলাপস হয়ে যাবে। এখন কি হবে তখন? সোলার রেডিয়েশন সরাসরি আঘাত করবে, যা আগে ম্যাগনেটিক ফিল্ড ডিফ্লেক্ট করতো, এখন কিছুই বাধা দেবে না। সূর্যের চার্জ পার্টিকেলস সরাসরি অ্যাটমসফিয়ারে ঢুকবে এবং সারফেসে আঘাত করবে। মানে অনেকটা ওই যে ইসরায়েলের আয়রন ডোমের মতো হয়ে যাবে। যেহেতু রেডিয়েশন হবে, সো মানুষ বা অন্যান্য প্রাণীদের ডিএনএ নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের অদ্ভুত মিউটেশন দেখা যাবে, ক্যান্সার তৈরি হবে এবং সেল ডেথ ঘটবে। আর অ্যাটমসফিয়ারের ক্ষয়ক্ষতি হতে শুরু করবে। সোলার ওয়াইন্ড ধীরে ধীরে অ্যাটমসফিয়ার উড়িয়ে নিয়ে যাবে, যেমনটা হয়েছে মঙ্গল গ্রহে। সূর্য মাঝে মাঝে হিউজ এনার্জি রিলিজ করবে, আবার যেহেতু ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, তাই পুরো সারফেস রেডিয়েশন বা বোমবার্ড হবে, ইলেকট্রনিক্স ধ্বংস হবে, জীবজগৎ প্রায় ওয়াইপ আউট হয়ে যাবে। তাহলে কি পৃথিবী সত্যিই থেমে যাবে? এটা আসলে অসম্ভব কথা, কারণ মহাকাশে এমন কোনো শক্তি নেই যা হঠাৎ পৃথিবীকে থামাতে পারে। তবে কোটি কোটি বছর পরে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তেই থাকবে। তো সারসংক্ষেপে বলা যায় যে পৃথিবী যদি হঠাৎ ঘোরা বন্ধ করে দেয়, তাহলে সেটি হবে একেবারে দুঃস্বপ্ন। আপনি কি মনে করেন? পৃথিবী কি সত্যিই একদিন থেমে যাবে? কিয়ামতের দিন কি পৃথিবী এভাবেই হবে, নাকি অন্য কিছু ঘটতে পারে? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এরকমের আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।